রাজধানীর আদাবরে একটি এমব্রয়ডারি কারখানায় ছিনতাই ও প্রকাশ্য হামলায় অন্তত ৩ শ্রমিক আহত হয়েছেন। একজনকে আশঙ্কাজনক অবস্থায় সোহরাওয়ার্দী হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রতিবাদে রাতে থানার সামনে বিক্ষোভ করেছেন কারখানার শ্রমিকরা। এদিকে জড়িত ৩ আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বিস্তারিত মামুন হোসাইনের প্রতিবেদনে। সিসিটিভি ফুটেজে দেখা যায় শনিবার রাত 9:15টার দিকে রাজধানীর আদাবরের একটি এমব্রয়ডারি কারখানায় ঢোকে অস্ত্রধারী সন্ত্রাসীরা। এ সময় শ্রমিকদের বেতন খাতের টাকা ছিনতাইয়ের চেষ্টা করে তারা। বাধা দেওয়ায় ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায় শ্রমিকদের ওপর। এতে বেশ কয়েকজন শ্রমিক গুরুতর আহত হন। প্রতিবাদে রাত 10টার দিকে আদাবর থানার সামনে বিক্ষোভ করেন কারখানার শ্রমিকরা। আমরা যখন বেতনের সময় আসে, বেতনের টাকাটা দিই একটা ওয়ার্কারের হাতে, তখন ওরা যখন রাস্তায় বের হয় তাদের কাছ থেকে টাকা এবং মোবাইল ছিনতাই করে নিয়ে যায় ছিনতাইকারীরা। আমরা থানার মধ্যে সবাই আসছি, থানা আমাদের বড় ভাইরা গেছেন, আমাদের এমব্রয়ডারি অ্যাসোসিয়েশনের সভাপতি গেছেন, উনি থানাতে জিডি করবেন এবং কি ওদের মাধ্যমে যাদেরকে চিনি এবং কি নাম দেওয়া হয়েছে ওনারা কথা বলবেন ইনশাল্লাহ। আমরা চাই একটা সুষ্ঠু সুন্দর তদন্তের মাধ্যমে এদের আইনের আওতা আনা হোক। থানা বলছে আমরা সন্ত্রাসমুক্ত আদালত এলাকা চাই, আমরা শান্তিতে বসে করতে নিরাপদে ব্যবসা করতে চাই। আমাদের এটাই আমরা থানার কাছে অভিযোগ করছি যে আমরা নিরাপদে শান্তিতে আমরা যাতে ব্যবসা বাণিজ্য খাইতে পারি। এ ঘটনায় আসামি রাসেল, মারুফ ও হাসানকে গ্রেপ্তার করেছে পুলিশ। মোহাম্মদপুর জোনের সহকারী পুলিশ কমিশনার জানান, কিশোর গ্যাং ও চাঁদাবাজদের দমনে টহল জোরদার করা হয়েছে। মেসেজ ওটাই যে ব্যবসায়ীরা যে কোনো ইনসিডেন্ট আমাদেরকে সাথে সাথে জানাবে। প্রত্যেক এলাকায় প্রত্যেক বিটে আমাদের মোবাইল পেট্রোল থাকে এবং ফুড পেট্রোল আছে। তো যে কোনো ইনসিডেন্ট ঘটার সাথে সাথে আমাদেরকে জানালে আমরা তাৎক্ষণিক ব্যবস্থা নিতে পারবো। আর ভিজিবল পুলিশিং বাড়ানো হচ্ছে, তাতে করে আশা করছি এই ধরনের ইনসিডেন্ট সামনে আর হবে না। ঈদকে সামনে রেখে এ টহল ও নজরদারি আরও বাড়ানো হবে বলে জানান তিনি। মামুন হুসাইন, ৭১, ঢাকা। রাষ্ট্র পুনর্গঠনের কঠিন পরীক্ষা বাংলাদেশের সামনে। অর্থনীতি, নিরাপত্তা, সুশাসন ও কর্মসংস্থান সৃষ্টি, এগুলোই নতুন সরকারের জন্য চ্যালেঞ্জ বলে মনে করেন বিশ্লেষকরা। তারা বলছেন, ভেঙে পড়া আইন শৃঙ্খলা ঠিক করতে পারলে অনেক দূরে এগিয়ে যাবে সরকার। আর জুলাই সনদ বাস্তবায়নের ইস্যুও সরকারের জন্য রাজনৈতিক চ্যালেঞ্জ। শাহনাজ শারমিনের প্রতিবেদন। অন্তর্বর্তী সময় পেরিয়ে গণতান্ত্রিক সরকারের হাতে দেশ। বিশৃঙ্খল আর অস্থিতিশীল সময়ে চতুর্থবারের মতো ক্ষমতায় বিএনপি। সামনে বিশাল চ্যালেঞ্জ। জাতীয় নিরাপত্তা নিশ্চিত করা, আমাদের সকলের জান মালের নিরাপত্তা নিশ্চিত করা। কেউ যেন আমরা সকল নাগরিক যেন আমরা বোধ করি যে আমরা এই রাষ্ট্রে আমরা সমানভাবে নিরাপদ বোধ করছি, এবং সেই জন্য আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হচ্ছে সরকার আমার মনে হয় নাম্বার 1 প্রায়োরিটি শুড বি। জুলাই অভ্যুত্থানে আকাঙ্ক্ষা ছিল বৈষম্য মুক্ত বাংলাদেশ। ন্যায় বিচার ও প্রয়োজনীয় জিনিসপত্র সুলভে কিনতে চায় সাধারণ মানুষ। বিশ্লেষকরা বলছেন, সব ক্ষেত্রে তৈরি হওয়া সিন্ডিকেট ভাঙতে পারলেই সফল হবে সরকার। বেকারত্বের কারণেই কিন্তু চাকরি এবং কোটা এটা নিয়ে কিন্তু জুলাই আন্দোলন হয়েছে। তাহলে আপনার বেকারত্ব সমস্যা সমাধান করা, জিনিসপত্রের দাম কমিয়ে নিয়ে আসা, আমাদের আন্তর্জাতিক বাজারে আমাদেরকে রপ্তানি বাড়ানো, ইনভেস্টমেন্ট নিয়ে আসা, এই অর্থনৈতিক চ্যালেঞ্জগুলো ব্যাপক। কিন্তু আমি মনে করি যে বিএনপি এবং বিরোধী দল যারাই হোক তাদেরকে একসাথে এটা মোকাবেলা করতে না পারলে, কারণ আমরা এমন একটা আন্তর্জাতিক ব্যবস্থায় এখন আছি যেখানে আপনার প্রতিদিন আপনার একটা অনিশ্চয়তা তৈরি হচ্ছে। এই সরকার যে সকলের সরকার, যেটি ইতিমধ্যে বিএনপির পক্ষ থেকে, নেতার পক্ষ থেকে বলা হচ্ছে, কাছে গিয়ে ট্রির দিকে তাকানোর যে চর্চা, সেটা আমি আশা করবো যে নতুন সরকার করবে। অর্থাৎ মানুষের পরিচয়, অবস্থান নির্বিশেষে সকল নাগরিকের, সকল মানুষের, নারী পুরুষের সমান অধিকার, ধর্মীয় জাতিগত সংখ্যালঘু সকল মানুষের সমান অধিকার, আদিবাসীদের সমান অধিকার, লৈঙ্গিক বৈচিত্র্যের মানুষের সমান অধিকার, প্রতিবন্ধী মানুষের সমান অধিকার, সকল প্রান্তিক জনগোষ্ঠীর সমান অধিকার। এই বিষয়গুলো এমন না যে সকলের আয় একরকম হবে, কিন্তু সকলের সমান অধিকারের বিষয়টা। অন্যদিকে রাজনৈতিকভাবে জুলাই সনদ নিয়ে কি করে বিএনপি, তার দিকেও নজর থাকবে বিরোধী দল থেকে রাজনৈতিক বিশ্লেষকদের। তাদের সিনিয়র নেতারাও, জ্যেষ্ঠ নেতৃবৃন্দ এর প্রতি সমর্থন দিয়েছেন। তো আমি আশা করি আইনগত প্রশ্ন তোলাই যেতে পারে, জটিলতা সৃষ্টি করা যেতে পারে। আবারও আমার মনে হয় জটিলতার সৃষ্টি না করে এটার ব্যাপারে যেভাবে জুলাই জাতীয় সনদে আছে সেইভাবেই এটা বাস্তবায়িত হওয়াটাই সমীচীন হবে বলে আমি মনে করি। আর এছাড়াও রাজনৈতিক দিক থেকে যে জুলাই জাতীয় সনদ
এখানে গৃহীত হয়েছে। আর প্রতিবেশী ভারতের সাথে কি সম্পর্ক তৈরি করে সরকার, তাও দেখতে চায় অনেকে। সারা শারমিন, ৭১, ঢাকা। সরকারের ১০০ দিনের কর্মপরিকল্পনায় আর্থিক খাত সংস্কার এবং পুনর্গঠনকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া উচিত বলে মনে করেন বিশেষজ্ঞরা। তারা বলেন, অনেক চ্যালেঞ্জ আছে, কিন্তু সুশাসন নিশ্চিত করে নতুন সরকারকে সুযোগগুলো কাজে লাগাতে হবে। সেই সাথে বেসরকারি খাতে বিনিয়োগকে চাঙা করা এবং ব্যাপক কর্মসংস্থান সৃষ্টির কথাও বলেন তারা। অনুপ অধিকারী তরুণ জানাচ্ছেন বিস্তারিত। চিত্রে শপথ করিতেছি যে বছরের শুরুর দিকেই নতুন সরকার নির্বাচনী ফলসহ প্রধানমন্ত্রী হিসেবে চমকের পর চমক দেখাচ্ছেন তারেক রহমান। বিশ্বস্তার সহিত পালন করিব। কিন্তু মাথার উপর তার ঝুলছে ২৩ লাখ কোটি টাকা ঋণের বোঝা। খেলাপি ঋণের স্থিতিও প্রায় ৬.৫ লাখ কোটি টাকা, যা বিতরণ করা মোট ঋণের ৩৫.৭৩%। মূল্যস্ফীতিও ৮% উপর এখন। আকাশ বললেন, বিএনপি ইচ্ছেমতো সংবিধান সংশোধন করতে পারবে, কারণ নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে তারা। বিশিষ্ট অর্থনীতিবিদ আরও বললেন, অন্তর্বর্তীকালীন সরকারের কাছ থেকে পাওয়া ঝুলে থাকা প্রকল্পগুলোর মীমাংসা করতে হবে সবার আগে। শুধু নিরঙ্কুশ না, আমি বলবো পার্লামেন্টে 2/3 বেশি সিট পেয়েছে। সুতরাং বিএনপির ইচ্ছামতো সংবিধান সংশোধন, অর্ডিন্যান্স অনুমোদন, সনদ অনুমোদন বা অনুমোদন, সব রকম সুযোগ বিএনপির আছে। অনেকগুলো মেগা প্রজেক্ট এবং অনেকগুলো চুক্তি অন্তর্বর্তীকালীন সরকার করেছিল এবং সমালোচনার মুখোমুখি হয়েছিল। পার্লামেন্টে যখন আলোচনা হবে তখন ওই বন্দর চুক্তি সহ সব রকম বিদেশি চুক্তি যদি পুনরায় বিএনপি খুলে একটা ট্রান্সপারেন্ট ওয়েতে সিদ্ধান্ত নেয়, তাহলে এটা বিএনপির জন্য মঙ্গলকর হবে। সিপিডি সম্মাননীয় ফেলো মোস্তাফিজুর রহমান বলেন, আগের সরকার যেসব ইতিবাচক সংস্কার হাতে নিয়েছিল সেগুলোকে সামনের দিকে এগিয়ে নিতে নতুন সরকারকে রাজনৈতিক সিদ্ধান্ত নিতে হবে। অনেক ইতিবাচক অর্থনৈতিক সংস্কার হাতে নেওয়া হয়েছে, সেটা ব্যাংকিং সেক্টর থেকে শুরু করে আমাদের রাজস্ব ব্যবস্থাপনা থেকে শুরু করে শেয়ার মার্কেট থেকে শুরু করে বাজার ব্যবস্থাপনা থেকে শুরু করে সব ক্ষেত্রে এগুলোকে তাদের ওন করে সামনের দিকে নিয়ে যাওয়া, এটা আমার মনে হয় যে এটা একটা বড় ধরনের তাদের রাজনৈতিক সিদ্ধান্ত নিতে হবে। এই বিশেষজ্ঞ বললেন, ব্যাংক খাতে গ্রাহকের আস্থা ফেরাতে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে বিএনপি সরকারকে। সেই সাথে সুশাসনও নিশ্চিত করা জরুরি। সুশাসন সকল ক্ষেত্রে রেস্টোর করতে হবে, কিন্তু খালি টপ লেভেলে করলাম তাহলে হবে না। তারপর প্রেশার ফ্রম দ্য মিনিস্ট্রি লেন্ডিং এর ব্যাপারে এটা একদম মিনিমাম লেভেলে থাকতে হবে। তারা বলে দিবে কোন সেক্টরে কী ধরনের লেন্ডিং করা হবে সেটা বলতে পারে তারা, কিন্তু কাকে দিবে না দিবে এটা কিন্তু ব্যাংকের উপরে ট্রান্সফার করতে হবে। এগুলি হলো মেইন টার্গেট আমি বলবো প্রথমের দিকে আসতে গেলে। তারপরেও আছে অন্যান্য অনেক জিনিস আছে, আইন শৃঙ্খলার ব্যাপার আছে, কর্পোরেট গভর্নেন্সের পাশাপাশি সেটা কিন্তু খুব ইম্পর্টেন্ট সেক্টর। পানিশমেন্টটা দিতে হবে, আইনের যে ফাঁক ফোকর দিয়ে বেরিয়ে যাচ্ছে সে আইনের ফাঁক ফোকরগুলি বন্ধ করতে হবে, না হলে কিন্তু হবে না। বাংলাদেশ ব্যাংকে স্বায়ত্তশাসন দেওয়ার পক্ষেও মত দেন সৈয়দ আবু নাসের বখতিয়ার আহমেদ। স্বায়ত্তশাসন কিন্তু সেন্ট্রাল ব্যাংকের একটা ম্যান্ডেটরি রিকোয়ারমেন্টস, নাহলে কিন্তু এই রেগুলেটরি অথরিটি এটা না থাকলে কাজ করতে পারে না। অনুপ অধিকারী তরুণ, ৭১, ঢাকা। বাংলাদেশিরা ছড়িয়ে আছে ইউরোপ, আমেরিকা আর মধ্যপ্রাচ্যে। এসব দেশের ভাষা না জানার কারণে কাঙ্ক্ষিত রোজগার এবং শ্রমবাজারে অবস্থান বেশ নড়বড়ে তাদের। এবার এসব দেশের ভাষা মাধ্যমিক স্তর থেকেই চালু করবে সরকার। শিক্ষা প্রতিমন্ত্রী জানান, শুরুতে চালু করা হবে শহরের স্কুলগুলোতে, পরে ছড়িয়ে দেওয়া হবে গ্রামাঞ্চলে। একজন বিশেষজ্ঞ বলছেন, শিক্ষকের অভাবই এই কর্মসূচি বাস্তবায়নে মূল চ্যালেঞ্জ। শাহরিয়ার ইমতিয়াজের প্রতিবেদন। বাংলাদেশের বৈদেশিক আয়ের অন্যতম উৎস প্রবাসীদের উপার্জন। মধ্যপ্রাচ্য আর ইংরেজি ভাষাভাষী দেশগুলোতেই বেশি যান বাংলাদেশিরা, যেখানে শুরু থেকেই ভাষা না জানার কারণে চ্যালেঞ্জে পড়েন তারা। অন্যদিকে ইউরোপের কিছু দেশে জার্মান কিংবা ফ্রেঞ্চ ভাষারও প্রচলন রয়েছে। আর এশিয়ায় কোরিয়ান, জাপানিজ কিংবা চীনের মান্ডারিন জানা থাকলে জীবিকার নতুন উপায় পাওয়া যায়। দক্ষ শ্রমিকের চাকুরি কিংবা উচ্চশিক্ষা অর্জনে যা খুবই গুরুত্বপূর্ণ।
নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী তৃতীয় ভাষা শিক্ষা নিয়ে পরিকল্পনা করছে শিক্ষা মন্ত্রণালয়। প্রতিমন্ত্রী জানান, শুরুতেই শহরের স্কুলগুলোতে এটি চালু করতে চান। সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ভাষাগুলো এখন গ্লোবালি চলে সেগুলো নিয়ে পাইলটিং হবে, টেস্টিং হবে। সো আমাদের আলটিমেট গোলগুলো আমরা আশাবাদী, আমাদের টার্ম যে 5 বছর আছে এর ভেতর আমরা আলটিমেট গোলগুলো মোটামুটি পৌঁছতে সক্ষম হবো। তবে কালকে পৌঁছে যাব এটা না, পর্যায়ক্রমে করা হবে। সরকারের এই উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা। তবে এর চ্যালেঞ্জ কি সেটাও বলছেন তারা। স্কুলের যে স্টুডেন্টরা তারা কোমলমতি শিক্ষার্থী, তারা আসলে ল্যাঙ্গুয়েজটা ভালো মতো শিখতে পারে। আমরা যদি এই স্কুলের শিক্ষার্থীকে টার্গেট করতে পারি, তারা কম সময়ে দেখা যাচ্ছে একটা ভালো একটা তার স্কিল তারা নিজেরা ডেভেলপ করতে পারবে। অনলাইনে সারা পৃথিবীর সাথে আউটসোর্সিংয়ের একটা কাজের একটা বিশাল সেক্টর তৈরি করতে পারবো। আমাদের বড় চ্যালেঞ্জটা হবে শিক্ষকের ঘাটতি। তো আমরা যদি একবার শুরু করতে পারি, আমার কাছে মনে হচ্ছে ধীরে ধীরে আমরা এটার প্রসার আরও ছড়িয়ে দিতে পারবো। অনেক আগে থেকেই মাতৃভাষা বাংলার পাশাপাশি ইংরেজি ভাষা প্রাথমিক পর্যায় থেকে চালু আছে বাংলাদেশে। তারপরেও বৈশ্বিক সূচকে বাংলাদেশের শিক্ষার্থীদের ইংরেজি বলার দক্ষতা নেই বললেই চলে। এই বিষয়ে গুরুত্ব দেওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের। শাহরিয়ার ইমতিয়াজ, ৭১, ঢাকা। মুন্সিগঞ্জ জেলা যুব দলের সহ সম্পাদক ছিলেন। শেখ হাসিনা বিরোধী আন্দোলনে নাশকতার মামলায় আসামি হয়ে বাড়ি ছাড়া ছিলেন ৬ বছর। সিরাজদি খানের সেই আল ইসলাম এখন আওয়ামী লীগ নেতাদের বিরুদ্ধে দায়েরকৃত সন্ত্রাস দমন আইনের ২ মামলার আসামি। প্রায় ৪ মাস ধরে আছেন জেলে। এই মামলাবাজির ঘটনার আদ্যপান্ত অনুসন্ধান করেছেন সহকর্মী আশেক মাহমুদ। ছবি তুলেছেন সাগর ফরাসি। কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারের পেছনে নবধারা স্যাটেলাইট সিটি। নবধারা রিয়েল এস্টেট লিমিটেডের এই প্রজেক্টের অনিয়ম, দুর্নীতি ও চেয়ারম্যানের পদ নিয়ে দ্বন্দ্বের শুরু। এই দ্বন্দ্বের জেরে গত বছরের ৯ সেপ্টেম্বর মুন্সিগঞ্জের সিরাজদি খান থানাধীন হাজীবাজারের এই এলাকায় ২ গ্রুপের সংঘর্ষ হয়। এই ঘটনায় মামলা হলে র্যাবের হাতে গ্রেপ্তার হন মুন্সিগঞ্জ জেলা যুবদল নেতা আল ইসলাম। মারামারি এখানে হয়েছিল, আতাহাতি হয়েছিল, এটাও আবার ওরা মামলা করছে। এই মামলাতে ওরা গ্রেপ্তার হয়েছে। মারামারি হয়েছে সুমন চোরের সাথে, শাহজাহানের সাথে, বাবুলের সাথে। কি নিয়ে? এই হাউজিং ব্যবসা নিয়ে। গ্রেপ্তারের কিছুদিন পর এই মামলায় জামিনও পান আল ইসলাম। তবে জেল থেকে মুক্তি মেলেনি। কিন্তু কেন? এই প্রশ্নের উত্তর খুঁজতে শুরুতেই আল ইসলামের পরিবারের সাথে কথা বলি আমরা। ছেলের এমন করুণ পরিণতি মানতে পারছেন না মা। আমার পুত্রেরা তো কোনো খারাপ না, না মানুষ এগুলি সচেতন করে এগুলি করতেছে। আমার পুত্রে আমি বিএমপি আছি। স্বজনরা জানায়, গত বছর আওয়ামী লীগ নেতাদের বিরুদ্ধে হওয়া নাশকতার ২ মামলায় নতুন করে গ্রেপ্তার দেখানো হয়েছে আল ইসলামকে। এ কারণেই মুক্তি মিলছে না। সবাই ষড়যন্ত্র করে আমার স্বামীর বিরুদ্ধে আওয়ামী লীগের কেস দিয়ে তাকে শুধু হয়রানি করতেছে। হায়দার হচ্ছে গিয়ে যুব দলের সদস্য। ওরা হচ্ছে একটা পাওয়ার, সবসময় গ্রামে আশেপাশে সব জায়গায় খাটায় পাওয়ার ক্ষমতা। তো ওইভাবে ওনারা কিছু করে উনি যাওয়ার আগে আল ইসলাম ভাইয়ার নামটা হচ্ছে আওয়ামী লীগের মামলায় ঢুকা দিয়ে যায়। ঢুকা যাওয়ার পর যেটা হয় যে উনি যে মামলায় অ্যারেস্ট হয়, এটাতে উনি জামিন হওয়ার পরও আওয়ামী লীগের মামলাটা থেকে বের হতে পারছে না। আল ইসলাম কি আসলেই আওয়ামী লীগের রাজনীতি করত? প্রশ্ন ছিল স্থানীয়দের কাছে। যত বিএনপির মিছিল মিটিং যা আছে সবখানে উনি ছিল। আমার জানার সাথে আমি দেখিনি, আমি বিএনপি করতাম। ওনার জাত দৈরা যা আছে পুরোপুরি সবাই বিএনপি। বিভিন্ন মামলার নথি ঘেঁটে দেখা যায় বিএনপির রাজনীতিতে সম্পৃক্ত থাকায় ২০১৪ সালে আওয়ামী লীগ সরকার মামলা দিয়েছিল আল ইসলামের নামে। বাড়ি ছাড়া ছিলেন ৬ বছর। ২০১২ সালে মুন্সিগঞ্জ জেলা যুবদলের কমিটিতে আল ইসলাম সহ সাধারণ সম্পাদক পদে ছিলেন। তিনি জেলে যাওয়ার পর জেলা যুবদল প্রত্যয়নপত্র দিয়ে বলেছে আল ইসলাম যুবদলের রাজনীতি করত, কখনো অন্য কোনো দলের সাথে সম্পৃক্ত ছিলেন না। পরিবারের অভিযোগ, আল ইসলামকে পেইন্টিং মামলায় গ্রেপ্তার দেখানোর নেপথ্যে স্থানীয় এক বিএনপি নেতা ও সিরাজদি খান থানার তৎকালীন ওসি আবু বকর সিদ্দিক। শুধু তাই না, ওসির বিরুদ্ধে মোটা অঙ্কের টাকা নিয়েও ইসলামকে একাধিক মামলায় ফাঁসানোর অভিযোগ স্বজনদের। ওসি সিদ্দিকের মাধ্যমে শাহজাহান, তারপর হায়দার, বাবুল, এরা সবাই মিলিতভাবে এটা করানো হয়েছে। ওসি সিদ্দিক আমাদের কাছ থেকে ১,৬০,০০০ ডিমান্ড করে আমরা ১ লক্ষ টাকা দেই। আর উনি বলছিল, আমাদেরকে আশ্বাস দিয়েছিল যে আর কোনো এক্সট্রা কোনো মামলা দেওয়া হবে না, রাজনীতি মামলা। কিন্তু উনি যেহেতু বদলি হওয়ার আগের দিন
এই যে আল ইসলাম ভাইয়ের নাম আওয়ামী লীগের রাজনীতি মামলায় ঢুকিয়ে দিয়ে তারপর জানা আর কি। পেন্ডিং মামলার নথি ঘেটে দেখা গেছে সিরাজদি খান থানার এসআই নাহিদ মাসুম আল ইসলামকে শ্রমিক লীগের কেন্দ্রীয় নেতা উল্লেখ করে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন। বিষয়টি নিয়ে কথা বলতে আমরা যাই সিরাজদি খান থানায়। সেখানে গিয়ে নাহিদ মাসুমের দেখা মেলেনি, তবে মুঠোফোনে কথা হয় তার সাথে। জানান এ বিষয়ে তিনি কিছুই জানেন না, ওসি স্যার সব জানেন বলে ফোন কেটে দেন নাহিদ। না, আপনি তো ফরওয়ার্ডিং দিচ্ছেন, আপনি তদন্ত করলে তদন্ত করে সন্দিগ্ধ পাইলেন। লোকটা তো যুব দল করে, বিএনপি করেছে, সে আওয়ামী লীগের মামলায় কিভাবে সন্দিগ্ধ হলো? এটা কি আপনার তদন্ত হলো নাকি অন্য কারোর নির্দেশে হলো, কি বলবেন? না, এখানে অন্যের ইচ্ছে কি জন্য আসবে ভাই? আপনি থানায় ডাকলে অফিসারের সাথে কথা বলেন। থানায় খোঁজ নিয়ে জানা যায় বদলির ঠিক 2 দিন আগে আল ইসলামকে পেন্ডিং মামলায় গ্রেপ্তার দেখানোর সিদ্ধান্ত নেন ওসি সিদ্দিক। আবেদনে তার স্বাক্ষরও রয়েছে। বিষয়টি নিয়ে ওসি সিদ্দিকের মুখোমুখি হতে চাই আমরা। গন্তব্য তোহার থানা। থানায় প্রায় 2 ঘন্টা অপেক্ষার পর দেখা হয় ওসি সিদ্দিকের সাথে। শুরুতেই সবকিছু অস্বীকার করেন তিনি, এমনকি আবেদনে নিজের স্বাক্ষরটিও তার না বলে দাবি করেন। আপনি বলছেন যে স্বাক্ষর আপনার না, তাহলে আপনার স্বাক্ষর ছাড়া আপনি তখন অফিসার চাচ্ছিলেন, আপনার স্বাক্ষর ছাড়া একটা লোক জেলে আছে, এটা কি মানে আপনার কাছে কি মানে স্বাভাবিক মনে হলো? এটা পরে আপনার সাথে পরে কথা বলবো। আমি আমার কথা শুনুন, 1 মিনিট। মনে করেন ওসি সবসময় থানায় তো বসে থাকে, ওসির অ্যাবসেন্সে যে কেউ করতে পারে। একজন ওসির যে চার্জে থাকে সে দিতে পারে। আমার সিগনেচার, এটা তো আমার সিগনেচার না। হ্যাঁ, দায়িত্ব থাকলে দিতে পারে। একজন কনস্টেবল থানা দায়িত্ব থাকে। মানে সে কি আপনার সিগনেচার আপনার জায়গায় সিগনেচার করতে পারে? তাহলে এটা তো আপনার জায়গায় সিগনেচার করা, তাহলে এটা কি মানে বাইরে থেকে করা সম্ভব বা কেউ করতে পারে? না, এটা আইউকে জিজ্ঞেস আমরা জিজ্ঞাসা করি। আইউ বলছে যে এটা ওসি স্যার জানে। আইউকে জিজ্ঞেস। একইভাবে একই সময়ে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় আরেকটি নাশকতার মামলায়ও গ্রেপ্তার দেখানো হয়েছে আল ইসলামকে। জানিয়ে ক্ষুব্ধ তার পরিবার, চাইলেন সরকারের হস্তক্ষেপ। আশিক মাহমুদ, ৭১। 9 বছর আগে শেষ হয়ে গেছে ময়লার ভাগাড় সাভারের আমিনবাজার ল্যান্ডফিলের পরিবেশগত ছাড়পত্রের মেয়াদ। এরই মধ্যে দূষিত হয়েছে মাটি, মাত্রাতিরিক্ত ভারী ধাতু, কৃষি জমি ও পানিতে মিশে বন্ধ এলাকার চাষাবাদ। আর বর্জ্যের ধোঁয়া বিষিয়ে তুলেছে পুরো অঞ্চলকে। 2009 সালে সমীক্ষা ছাড়াই গড়ে ওঠা এই ল্যান্ডফিল সময়ের সাথে বাড়িয়েছে নিজের পরিধি। বিশেষজ্ঞরা বলছেন, স্থানীয় জনসাধারণ ও পরিবেশের কথা না ভাবায় এটি এখন সাভারের বিস্ফোরা। আরও জানাচ্ছেন রাইয়ান বিনামিন। ঢাকা রিচা মহাসড়কের আমিনবাজার ও বলিয়ারপুরের মাঝামাঝি এই এলাকায় শুকনো মৌসুমে ফসলের আবাদ আর বর্ষায় মাছ ধরতেন মৎস্যজীবীরা। কিন্তু 2009 সালে এখানে প্রায় 55 একর কৃষি জমি ভরাট করে গড়ে তোলা হয় ময়লার ভাগাড় বা ল্যান্ডফিল। সময়ের সাথে বাড়তে থাকে বর্জ্যের স্তূপ। 2017 সালে শেষ হয়ে যায় এর ধারণ ক্ষমতা। তবুও উত্তর সিটি কর্পোরেশনের আধুনিকায়ন না করে প্রতিদিন প্রায় 3,500 টন কঠিন বর্জ্য ফেলে যাচ্ছে। সম্প্রতি ল্যান্ডফিলের বিভিন্ন অংশে এভাবে জ্বলতে দেখা যায় আগুন। রক্ষা পায়নি আশপাশের জমিও। বায়ু দূষণ অতিষ্ঠ পথচারী, যাত্রী ও এলাকার বাসিন্দারা। আমি এখন যাইতেছি অবশ্যই চোখের ডাক্তার দেখানোর জন্য, যে ঢাকায় যাবো বা কিছু, তাকানো যায় না মানুষের। এই জন্য আর খুবই দুর্গন্ধ আর এবং অবস্থা খুব খারাপ। রাস্তা দিয়ে শুধু কোনোখানে যাইবার পারি না। কালকে আমি ভাত খাই যাওয়ার সময় বমি করে ফেলাছি। আমরা যাও না পোলাপান লয়ে যাবো, তাও মনে করেন ময়লার গন্ধ নাগা যাওয়ার লোক আমরা কাপড় দিয়ে চলাফেরা করি, কি করুন। বাচ্চা তো নিয়ে গেলে এগুলোর কারণে বাচ্চার ভিতরে রোগ জীবাণু অথবা অসুখ বিসুখ এগুলো হয়তো। 2024 সালে বিশ্ব ব্যাংকের এক গবেষণা বলছে, ঢাকার বায়ু দূষণে উন্মুক্ত স্থানে বর্জ্য পোড়ানোর দায় 11%। আর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান বিভাগের শিক্ষকরা বলছেন, এসব বিষাক্ত ধাতু থেকে উৎপন্ন ফসল ক্যান্সার সহ প্রাণঘাতী নানা ব্যাধির ঝুঁকি তৈরি করছে। এটা একটা ওভারঅল পলিউশন হটস্পট হিসেবে আমাদের নগরীর খুব কাছে অবস্থান করছে, যেটা সাভার এবং ঢাকার জন্য ভয়াবহ রকমের স্বাস্থ্য ঝুঁকি, পরিবেশগত ঝুঁকি এবং স্বাস্থ্য ঝুঁকি। এদিকে মারাত্মক ক্ষতিকর এই ময়লার ভাগাড় নিয়ে খুব একটা মাথা ব্যথা নেই পরিবেশ অধিদপ্তর ও উত্তর সিটি কর্পোরেশনের। অনুমতি মেলেনি ভাগাড়ে দায়িত্বরত কোনো কর্মকর্তার সাথে কথা বলার। দিনের বেলা বোঝা যায় না, রাত্রে বেলা বোঝা যায় যে গ্যাসের থেকে স্পষ্ট বোঝা যায় যে আলাদা।
ল্যান্ডফিলের কোনো নিয়ম না মেনে এটি ব্যবহার হওয়ায় উদ্বেগ প্রকাশ করেছেন পরিবেশবিদরা। ময়লাগুলোই আসলে একদম খালি জাস্ট এখানে ফেলানো হচ্ছে, কোনো রকম এখানে তার আমাদের ঢাকার কোনো ব্যবস্থা নেই, কিংবা তাকে আমরা যেখানে ল্যাচেট তৈরি হচ্ছে, যে কালো কালো পদার্থগুলো তৈরি হয় আমাদের অর্গানিক কম্পাউন্ডসগুলো থেকে, সেগুলিও কিন্তু আসলে কি অবস্থায় গ্রাউন্ড ওয়াটারে আদৌ এগুলো এক্সপোজড হচ্ছে কিনা সেটাও কিন্তু আসলে বোঝার জন্য কোনো ব্যবস্থা করা হয়নি। বৈশ্বিক মান অনুযায়ী বিমানবন্দর, মহাসড়ক এবং জনবহুল এলাকা থেকে ল্যান্ডফিলগুলো দূরে রাখতে হয়, কিন্তু দেশে ল্যান্ডফিল স্থাপনের সুনির্দিষ্ট আইনি কাঠামো না থাকায় আমিনবাজার ল্যান্ডফিলের ক্ষেত্রে এসব মানা হয়নি, যার খেসারত দিতে হচ্ছে সাভারবাসীকে। রায়ান বিন আমিন, ৭১, সাভার। জাপান বাংলাদেশ মৈত্রী হাসপাতালে নির্বাচনী সহিংসতায় আহত বিএনপি কর্মীদের দেখতে গিয়ে সেখানে কথা বলছেন এই মুহূর্তে শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। আমরা সরাসরি যাচ্ছি সেখানে। সহিংসতায় জড়িত হয়েছে বা তারা সেন্টার দখল বা কোনো কিছু অরাজকতা করতে চেষ্টা করেছে, ওই মুহূর্তে আমি বিএনপি হাইকমান্ডের সাথে কথা বলে তাদেরকে ইমিডিয়েট মানে সারা জীবনের জন্য দল থেকে বহিষ্কারের আদেশ এনে দেব। সো এই জায়গা থেকে আমাদের পরিষ্কার ইনস্ট্রাকশন ছিল এবং আমাদের নেতাকর্মীরা কোথাও কোনো অরাজকতা সৃষ্টি করে নাই, কিন্তু আমাদের প্রতিপক্ষ এবং যে ক্যান্ডিডেট ছিল সে নিজে এক একটা কেন্দ্রে যে অরাজকতা তৈরি করতে চেষ্টা করেছে এবং আমার কয়েক শত নেতা কর্মীরা বিশালভাবে আহত হয়েছে। আজকে আপনাদের প্রেস কনফারেন্স ডেকেছি কারণ আমার একটা নেতা একটা কেন্দ্রে এতটাই তাকে আহত করা হয়েছে এবং এগেন আমাদের প্রতিপক্ষ যে ছিল নির্বাচনে প্রধান প্রতিপক্ষ তাদের কর্মী বাহিনী এতটাই আহত করেছে যে উনি এখন মৃত্যুর সাথে লড়াই করছেন। সো এই যে মৃত্যুর সাথে লড়াই করছেন, এইটা আমরা কখনোই কোনো ধরনের আইনি বিচার ছাড়া ছেড়ে দিতাম না, এখনো ছেড়ে দেব না। এবং বাকি যারা আহত হয়েছে আজকে আপনারা এখানে দেখতে পারেন, অনেকেই যারা আসতে পেরেছেন, অনেকে হাসপাতালে এখনো আছেন, কিন্তু যারা কিছু দূর সুস্থ হয়েছেন, আসতে পেরেছেন, তারা এক্সরে রিপোর্ট থেকে শুরু করে কোন হাড্ডি ভেঙেছে, কিভাবে তারা আহত হয়েছে, রিপোর্ট শুদ্ধ এখানে তারা এসে পৌঁছেছে। যারা আসতে পেরেছে অনেকেই এখনো হসপিটালাইজড আছে। এবং এই যে আমাদের ত্যাগী নেতা হায়দার আলী সাহেব, আমাদের হাজারীবাগের নেতা হায়দার আলী সাহেব, উনি এখন মৃত্যুর সাথে লড়াই করছেন। উনার সন্তান, উনার কনিষ্ঠ সন্তান এবং ওনার স্ত্রী আমাদের সাথে উপস্থিত আছেন আপনাদেরকে বলবার জন্য তাদের কি অবস্থা। আমরা আপনাদের সামনে এই জিনিসগুলো পরিষ্কার করবার জন্য এবং একই সাথে পরিষ্কার জানিয়ে দেবার জন্য যে আজকে এইখান থেকে আমরা তারা উঠার পর প্রত্যেকটা এখানে যত আহত আমাদের কর্মী আছেন, যাদের হাড্ডি ভাঙা হয়েছে বা যা কিছু ভাঙা হয়েছে, এই যে হায়দার আলী সাহেবের পরিবার, হায়দার আলী সাহেব মৃত্যুর সাথে লড়াই করছেন, এই প্রত্যেকটা জিনিসের এখন আমরা আইনি মামলায় যাব। প্রত্যেকটা থানায় মামলা দেয়া হবে এবং কতগুলোতে সেন্টারে তখন প্রতিপক্ষ ক্যান্ডিডেট দাঁড়িয়ে অর্ডার দিয়েছে, সে দাঁড়িয়ে ওইখানে দাঁড়িয়ে অর্ডার দিয়েছে এই হামলা করবার জন্য। তো সে হুকুমের আসামি তো মিনিমাম। এবং হায়দার আলী সাহেব যে মৃত্যুর সাথে লড়াই করছেন, এইটা তো ভাই অ্যাটেম্পট টু মার্ডার, এইটার হুকুমের আসামি তো সে মিনিমাম। এই প্রত্যেকটা মামলা আজকে এইখান থেকে বের হয়ে আপনাদেরকে আগে জানিয়ে দিচ্ছি, যেন কেউ না বলতে পারে যে ববি হাজ্জাজ যেইটা করে বা সেইটা করে। এবং আমরা অন্য কিচ্ছু করছি না ভাই, শুধুমাত্র আইনের বিচার চাইছি। এবং তবু আপনাদের বলে কয়ে চাইছি, কারণ আমরা কিন্তু সরকারে আছি, আমরা চাইলে অনেক কিছু করতে পারি, কিন্তু সেইটা সুন্দরভাবে গণতান্ত্রিক প্রক্রিয়া হবে না বলে আপনাদেরকে ডেকে নিয়ে আপনাদেরকে পরিষ্কার জানিয়ে, আপনাদের কোনো প্রশ্ন থাকলে সেই প্রশ্নগুলোর উত্তর পরিষ্কার আপনাদেরকে দিয়ে তারপর আমরা মামলাগুলো দায়ের করব। জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতালে কথা বলছিলেন শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। আমরা সরাসরি ছিলাম সেখানে। লক্ষ্মীপুরের রামগঞ্জে সেচখালে পানি সরবরাহের তীব্র সংকট দেখা দিয়েছে। পানির অভাবে ফেটে গেছে চাষের জমি। বোরো ধান চাষ করতে না পারায় কৃষকরা পড়েছেন ক্ষতির মুখে। সমস্যা সমাধানে খালের অবৈধ স্থাপনা, কালভার্ট সরানোর কথা বলছে পানি উন্নয়ন বোর্ড। আর পানির জন্য বিকল্প উৎস ব্যবহারের প্রস্তাব দিয়েছে কৃষি কর্মকর্তারা। আতোয়ার মনিরের তথ্য ছবিতে প্রতিবেদন। লক্ষ্মীপুরের রামগঞ্জ ও রায়পুরে খালে অবৈধ স্থাপনা, কালভার্ট না সরিয়ে নেয় পানি প্রবাহ বাধাগ্রস্ত হচ্ছে। সেচ খালে পানির তীব্র সংকটে চলতি মৌসুমে বোরো ধান চাষাবাদ ব্যাহত হচ্ছে। কৃষকরা জানান, চাঁদপুর সেচ প্রকল্প থেকে লক্ষ্মীপুরে পানি পৌঁছাতে দেরি হওয়ায় ফসল উৎপাদনে কৃষকরা ক্ষতির মুখে পড়েছেন। চলতি মৌসুমে পানির অভাবে অন্তত ১২৫ হেক্টর জমিতে আবাদ সম্ভব হয়নি। একই চিত্র রামগঞ্জ উপজেলার ইছাপুর, চণ্ডীপুর, লামচর ও পৌর শহরের কয়েকটি এলাকার। কৃষকরা বলছেন, জমি প্রস্তুত রেখেও সেচের অভাবে চারা রোপণ করতে পারছেন না। চলতি অর্থ বছরে কি যে হয়েছে আমরা বুঝতে পারতেছি না স্যার। আমরা সকলের কাছে যাইতেছি, পানিটা আসতেছে না, শুকিয়ে যাইতেছে খালি বারবার। ওই রোগার পরে আর কোনো পানি দিতে পারি নাই,
জমিগুলা সব শুকাই ফাড়ি। পানি উন্নয়ন বোর্ডে ফোন দিছিলাম, আলাপ করছিলাম, যোগাযোগ করছিলাম। ওনারা বলছে যে আমরা পানি ছাড়ছি, কিন্তু আমরা পানি পাইতেছি না। আমার মতো আরো অনেকে আছে পানি ছাড়া এই কারণে জমি রুখতে পারে না, তো পানি নেই আমাদের এলাকায়। এবার কৃষকদের বড় ধরনের ক্ষতি থেকে বাঁচাতে বাঁধ অপসারণে কাজ করা হচ্ছে জানান পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী। যে বাঁধগুলো দেখা যায় সেগুলো আমরা অপসারণ শুরু করেছি, যাতে পানি কৃষক কাছে পানি পৌঁছায়। এদিকে সেচ সমস্যার স্থায়ী সমাধানে বিকল্প উৎস ব্যবহারের প্রস্তাব দিচ্ছেন কৃষি কর্মকর্তারা। আমাদের এই লক্ষ্মীপুর জেলার জন্য রায়পুরের যে মেঘনা নদীর পানিটা আছে সেই পানিটা মিষ্টি, সেচের জন্য একদম উপযোগী। তো এই পানিটাকে নিয়ে যদি আমরা আপলিফটিং করে আমাদের পুরা লক্ষ্মীপুর জেলায় খালের মাধ্যমে যদি একটা সেচ প্রকল্প নেওয়া যায়, তাহলে আমাদের বোরো আবাদ সহ অন্যান্য ফসলের আবাদ অনেক বৃদ্ধি পাবে। কৃষি কর্মকর্তারা বলছেন, দ্রুত সেচ সমস্যার সমাধান না হলে এর নেতিবাচক প্রভাব পড়বে অর্থনীতিতেও। এই সেচ খালটি খনন না হওয়ার ফলে আমরা এতে প্রত্যেক বছরই একটা হুমকির সম্মুখীন হচ্ছি, যার ফলে আমরা আশঙ্কা করতেছি আমাদের রামগঞ্জ উপজেলাতে প্রায় 600 থেকে 800 হেক্টর জমি বড় আবাদের ক্ষেত্রে গ্যাপ সৃষ্টি হওয়ার একটা সম্ভাবনা এখন রয়েছে। তো আমি এখন যদি পানি বর্তমানে খালে পানি যদি না আসে, সেক্ষেত্রে কিন্তু কৃষক অনেক ক্ষতির সম্মুখীন হওয়ার সম্ভাবনা। কৃষি অফিসের তথ্য বলছে, চলতি মৌসুমে জেলায় 38,200 হেক্টর জমিতে এবং রামগঞ্জ উপজেলায় 9,310 হেক্টর জমিতে বোরো চাষের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। শান্তা ইসলাম, ৭১। দর্শক, চলছে সংবাদ সংযোগ, সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন ৭১ ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন ৭১ ইউটিউব চ্যানেল। থাকুন ৭১ সাথেই।